যখন হাঁটতাম কোনো কাজে যেতাম একা একা, আমি দেখতাম যে আমি একা একা হাসতেছি, আমি হাঁটতেছি, আমার একা গুম করবে না। আমি তাদেরকে ফোন করে বলতাম, ধরুন কোনো রাজনৈতিক একজনরে মারা হয়েছে অন্যায় ভাবে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। আমার বন্ধুদেরকে যখন ফোন করতাম ওরা বলতো লাইব্রেরিতে আছে, বিসিএস এর জন্য পড়তেছে, দ্রুত মুভ করছিলাম ক্যাম্পাসের দিকে। তো মৎস্য ভবনের কাছাকাছি গিয়ে দেখি যে রামদা, হকি স্টিক এইসব নিয়ে, আমার মনে আছে তখন আমার ওয়াইফ প্রেগন্যান্ট, কিন্তু একটা দেশে বাঁচাই রাখার জন্য এরকম অনেকগুলো অসুস্থ মানুষ দরকার। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি, একই সাথে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করি। দেখেন আমাদের মোটা দাগে দুইটা, প্রথমত হলো আমরা সমস্ত আধিপত্যবাদ বিরোধী একটা জায়গা, যে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করে এমন যে কোনো কাজের বিরুদ্ধে আমরা দাঁড়ানোর চেষ্টা করি, প্রতিবাদ করবার চেষ্টা করি। আর পরবর্তী স্টেজটা হলো আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই। সেই ইনসাফের বাংলাদেশ তৈরি করবার ক্ষেত্রে যেগুলো প্রতিবন্ধকতা আমাদের সাথে যতদূর কুলায় আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি, একই সাথে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করি। দেখেন আমরা কিন্তু বিএনপি, জামাত ইসলামী, এনসিপি আরো যারা যারা বলেন, আমরা প্রত্যেকের মধ্যে যখনই যে কোনো ঝগড়াঝাটি হয়েছে আমাদের এন্ড থেকে চেষ্টা করেছি তাদেরকে একটা জায়গায় একটু বসানোর, একটা জায়গায় চা খাওয়ানোর, এবং এখন পর্যন্ত সেই চেষ্টাটা আমরা করছি। চলো, এই জুলাই গণ অভ্যুত্থানের যে প্রথম ফেজ, যখন কোটা নিয়ে আন্দোলন চলে তখন আমি যাইনি। এটা আমি অনেকগুলো শোতে লম্বা সময় ধরে বলেছি, আমি ভীষণ একটা অভিমান নিয়ে যাইনি। কারণ 18 কোটা আন্দোলনে 1 বছর আগে আমি ক্যাম্পাস থেকে বের হয়ে গেছি পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু 18 আন্দোলনে তো আমরা সবাই ছিলাম, গিয়ে আন্দোলন করেছি। এই 18 পরে এবার যে 24-এ, দেখেন 24-এ দুটো ঘটনা কিন্তু ঘটলো। একটা হলো 24-এ গণ অভ্যুত্থান, কিন্তু এই 24-এই কিন্তু চূড়ান্ত ভাবে সব থেকে খারাপ নির্বাচনের আমিডামি ইলেকশন দিয়ে আওয়ামী লীগ আবার টিকে গেল। আমার মধ্যে প্রচন্ড কষ্ট ছিল, এবং আমি ফাইনালি যখন 24-এ নির্বাচনটা হয়ে গেল, আমি এবং আমার এক বন্ধু, ও আমার ইউনিভার্সিটির, ও একটা ইউনিভার্সিটিতে পড়ায়, আমরা দুজন মিলে সর্বশেষ হতাশায় নিমজ্জিত হয়ে যে আমরা বাইরে যাব পড়াশোনা করতে, আমরা প্রিপেয়ার্ড হচ্ছিলাম, মনে আছে। যে কারণে আমরা মনে করেছিলাম যে 24-এ যদি দেশটা একটু ঘুরে দাঁড়ায়, আমরা দেশ ছেড়ে তো যেতে চাচ্ছিলাম না। তো অলমোস্ট আমরা অনেক কাজে গিয়েছিলাম। যখন কোটা বিরোধী আন্দোলন চলে তখন এই অভিমানে যাই নাই, কারণ যারা এবারও নেতৃত্বে ছিল এরা তো আমাদের ভাই বন্ধু, আমার অনেক ছোট ভাই। যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বন্ধুরা, আমার ভাইয়েরা আজকে যেভাবে এত সবাই মিলে নেমে আসতে পারলো, কেন? কারণ এটা তার পেটের সাথে সংযুক্ত, তার চাকরি। আচ্ছা, 24-এ যখন এইরকম একটা বাজি নির্বাচন হয়ে যাচ্ছে, যেই নির্বাচনটা শুধু নির্বাচন না, এদেশের সমস্ত ফ্যাসিবাদ কায়েমের গোড়াটা হলো এদেশের ভোটকে তুলে দেওয়া হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের এখানে ন্যূনতম নির্বাচন থাকলেও, ভোটাধিকার থাকলেও এরকম একক ফ্যাসিবাদ কিন্তু সে তৈরি করতে পারতো না। তো আমার কষ্টটা হলো যে এই যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, বন্ধুরা 24-এর নির্বাচনের 2 দিন আগে যদি এরকম সবাই একদিন মিলে নামতো, তাহলে কোনোদিন এরকম একটা নির্বাচন হতে পারতো না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে উঠলে দেশ জেগে ওঠে। এর মধ্যে আমার অনেক ভাই বন্ধু আছে যারা আমার বারবার ফোন করতো। তো আমি তাদেরকে বলেছিলাম, আমি 10 জনও যদি কোথাও মানববন্ধন হতো শাহবাগ বা কোনো ব্যাপারে রাজুতে, আমি যাইতাম। তা আমি তাদেরকে ফোন করে বলতাম, ধরুন কোনো রাজনৈতিক একজনরে মারা হয়েছে অন্যায় ভাবে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। আমার বন্ধুদেরকে যখন ফোন করতাম ওরা বলতো লাইব্রেরিতে আছে, বিসিএস এর জন্য পড়তেছে। মানে ওদের এটা হলো যে না, ক্যারিয়ারে যেতে হবে, এর মধ্যে লাইফের কিছু দরকার নাই। তোরা কেউ আসতো না, আমি একা একা যেতাম। তো এবার ওরা আমাকে যখন ফোন করে বলো তুমি আসো না কেন, তখন আমি বলি অদ্ভুত, যখন একটা মানুষ মরে যাচ্ছে, সেন্ট্রাল লাইব্রেরি থেকে রাজু ভাস্কর্য আসতে লাগে 1 মিনিট, ফোন করছি আসো নাই, ফোন ধরো নাই। আর এখন তোমার নিজের পেটের সাথে কানেক্টেড, এখন তুমি নিজে আসো, এখন আর লাইব্রেরিতে যাও না। এইটা আমার কাছে খুবই সেলফিশ একটা ব্যাপার মনে হয়েছে। কিন্তু যেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুন্ডা লীগের সন্ত্রাসীরা আমার বোনদের উপরে, ভাইদের উপরে বাহির থেকে গিয়ে আক্রমণ করলো, সেদিনই আমরা চূড়ান্ত ভাবে বুঝে গেছি এইটা এখন আর শুধু কোটা বিরোধী আন্দোলনের মধ্যে নাই, এটা জালেমার মাজলুমের বিরুদ্ধে লড়াই। সুতরাং এটা এখন আমাদের সবার লড়াই। এবং তার সেই দিন থেকে, এবং আজকে আমার খুব মনে পড়ে যেদিন রাত্রিরে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে আমার ভাই বোনেরা বের হয়ে আসলো, তো তখন রাত্রিরে আমি আর আমাদের ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবের, আমরা সম্ভবত গুলশানের দিকে ছিলাম, আমরা দ্রুত মুভ করছিলাম ক্যাম্পাসের দিকে। তো মৎস্য ভবনের কাছাকাছি গিয়ে দেখি যে রামদা, হকি স্টিক এইসব নিয়ে আওয়ামী লীগ ট্রাক নিয়ে, বাইক নিয়ে দাঁড়াচ্ছে। তো ওখান থেকে ঢুকতে পারবো না, আমরা চেষ্টা করলাম হাইকোর্টের দিক থেকে, একই অবস্থা। তারপরে আমার মনে আছে যে আমি সরাসরি আক্তার, এখন যিনি এনসিপির সেক্রেটারি, তো আক্তার আমার খুব কাছের ছোট ভাই, তো আক্তারকে আমি ফোন দিলাম যে আক্তার
চতুর্দিক থেকে কিন্তু এইভাবে নিয়ে ঢোকার প্ল্যান করতেছে। কি করবা দেখো। তো 10 মিনিট পর এরপরে আমরা চানখারপুল থেকে ঢোকার চেষ্টা করছিলাম, পারছিলাম না। তো আবার আমাকে ফোন করে বললো ভাই আমরা ক্লোজ করে দিচ্ছি। এর পরের দিন থেকে তো একদম শেষ পর্যন্ত আন্দোলনে থাকা, এবং বিশেষ করে রামপুরে যেহেতু রণক্ষেত্র ছিল, আমার বাসা রামপুরে হওয়ার সুবিধার্থে এই আন্দোলনে পুরোটা মুহূর্তে থাকতে পারাটা তো আমার জন্য অত্যন্ত আনন্দের। এবং আমার জন্য যেটা এই স্মৃতিগুলো আমরা বলিও না বারবার, যে অনেকে জিজ্ঞেস করেছে যে কোন জিনিসটা আপনাকে চূড়ান্ত ভাবে মুভ করতে সাহায্য করলো। এটা আমার মনে আছে যে রামপুরায় আমরা যেদিন মিছিল দিচ্ছিলাম, আমি স্লোগান দিচ্ছিলাম, আমার এক পাশে 4-5 হাত দূরে এক ভাই হবে, একটা ছেলে, তার মাস্ক পরা ছিল, হাতে একটা লাঠি ছিল। তো মুহূর্তের মধ্যে সেটা স্নাইপার থেকে হবে অথবা কোনো বিল্ডিং থেকে হবে, দেখি এসে তার মাথায় বুলেটটা ঢুকে এমন হয়েছে যে এগুলো বলাও বারবার খুব মুশকিল। মুহূর্তের মধ্যে সে লুটে পড়লো রাস্তার মধ্যে, সারা মাথা থেকে রক্ত বেয়ে রাস্তার ড্রেনের দিকে চলে যাচ্ছে। 1 সেকেন্ডের মনে হয় ব্যাপার। তো কিছু সময় থাকে না মানুষ যে হতভম্ব হয়ে যায় যে আমি এখন তার কাছে যাব না পিছনে সরে যাব, মানে কোনো ডিসিশন নিতে পারছি না, কারণ আমি স্লোগান দিচ্ছিলাম। তখন আশপাশ থেকে কয়েকজন এসে আমাকে টেনে ওদিক নিয়ে গেল। তো এরপর মনে হলো যে আমার এই ভাই, সে তো আমার একদম পাশে ছিল, এই বুলেটটা তো তার মাথায় না লেগে আমার মাথায় লাগতে পারতো বা অন্য কারো। এবং দেখেন এই যে এত শহীদ হলো, শহীদ হওয়ার সে 1 মিনিট আগেও কি জানতো যে সে এখন শহীদ হবে? মানুষ যদি জানতো তাহলে তো একটু বাবা মার কাছে অন্যরকম দোয়া নিয়ে আসতো। এই যে আমার ভাই আমার পাশে শহীদ হয়ে গেল আর আমার গায়ে বুলেট লাগলো না, তাহলে আমার কি নৈতিক কোনো দায় নাই এই শহীদের রক্তের প্রতিশোধের জন্য চূড়ান্তভাবে দাঁড়ানো? এবং আমার মনে আছে তখন আমার ওয়াইফ প্রেগন্যান্ট, তার খুবই কমপ্লেক্স ডিজিজ যাচ্ছিল। আমার নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ি কেউ জানে না যে তখন আমি বাসা থাকি না, কারণ স্থানীয় আওয়ামী লীগ আমার বাসাটাকে লোকেট করে ফেলেছিল। এবং এই জন্য শেষের 10 দিন আমার ওয়াইফ বাসায় রাতে একা থাকতো, আর আমি অন্য একটা বাসায় থাকতাম। এবং যখন ইন্টারনেটটা ছিল না, আমি লাকিলি খুব এই জায়গাটা ইনপুট দিতে পারাটা আমার জন্য অনেক আনন্দের ছিল। আমি বিভিন্ন অ্যাক্টিভিজমের কারণে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া পিএইচডি করে এরকম অনেক বড় ভাই আমার ছিল, আবার যারা আমার কবিতার কারণে আমাকে পছন্দ করতেন, ভালোবাসতেন। তো আমি যে বাসায় থাকতাম ওখানে ল্যান্ড ফোনে সারা রাত তাদেরকে ব্রিফ করতাম যে কোথায় কি হচ্ছে দেখে 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 দেখে, কারণ তারা তো ডিসকানেক্টেড। এবং তারা যেহেতু ওখানে আবার প্রচন্ড আন্দোলন গড়ে তুলছে, আপনি প্রত্যেকটা দেশে জানেন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, প্রত্যেকটা জায়গায়। তো তাদের জন্য খুব সুবিধা হতো তথ্যগুলো নিয়ে বলবার ক্ষেত্রে আন্তর্জাতিক কমিউনিটিকে। এইরকমই তো, এরকম হয়ে হয়ে মানে আমরা এখনো ভাবি, আমার মনে আছে গণ অভ্যুত্থানের 3 থেকে 4 মাস পরও প্রতিদিন ঘুম থেকে উঠে মানে আমি কোনোদিন বিশ্বাস করতে পারতাম না যে হাসিনা নাই এবং ওই সময়টা নাই। এবং উঠে প্রতিদিন অনেকক্ষণ পর মানে ইনস্টল করতে হতো, ও হাসিনা নাই, মানে আমরা মুক্ত হয়ে গেছি। এবং আমার মনে আছে আমি রাস্তা ওইরকম ওই সময় যখন হাঁটতাম, কোনো কাজে যেতাম একা একা, আমি দেখতাম যে আমি একা একা হাসতেছি। মানে কিছু সময় আসলে আপনি পাগলের মতো আচরণ করবেন, মানে এই আমার প্রথম মনে হচ্ছে আমি হাঁটতেছি, আমার একে গুম করবে না আমার কোনো কিছুর কারণে। এই যে স্বাধীনতার আনন্দ, তো তখন মনে পড়ে যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, দাসত্বের শৃঙ্খল কে পরিবে পায়, কে পরিবে পায়, যে স্বাধীনতার চেয়ে তো বড় কোনো আনন্দ নাই। এবং এটাকে আমি রিলেট করতে তখন পারি। দেখেন আজকে আমাদের দেশের মানুষ এই নিয়ে কথা বলে, সেই নিয়ে যে এই সবজির দাম বাড়লো কেন, এইটা সেটা, এটা তো অবশ্যই আমাদের জীবনের কনসার্ন, এগুলো কষ্ট। আপনি বলেন তো গাজায় কিসের সবজির দাম আর কিসের চালের দাম আর আটার দাম? বাচ্চারা লাইনে দাঁড়িয়েছে খাবার নেওয়ার জন্য, গণহত্যাকারীরা হত্যা করবার জন্য লোক খুঁজে পায় না, এই জন্য ত্রাণ সামগ্রী পাঠায়, বাচ্চারা লাইনে দাঁড়ায়, তার উপরে বোম্বিং করে। এরপরও সেখানকার মানুষ প্রতিরোধ বন্ধ করে না। স্বাধীনতা তো, এই স্বাধীনতার শব্দটা যার মধ্যে আমার মনে হয় কি জানেন, যে স্বাধীনতা শব্দটা ভয়াবহ একটা অসুখ। এই অসুখটা যে মানুষটা পেয়ে বসছে তার জীবনে আসলে অন্য কিছু চিন্তা করা খুব কঠিন।
কিন্তু একটা দেশে বাঁচাই রাখার জন্য এরকম অনেকগুলো অসুস্থ মানুষ দরকার।